আসসালামু আলাইকুম। হাইজেনবার্গ সিরিজের তৃতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভাইয়েরা একটু খেয়াল করো, আমরা আমাদের লেকচার ওয়ানে কি পড়ছিলাম। লেকচার ওয়ানে আমরা হলো ইতিহাসগুলো পড়ছিলাম, যে ডাল্টন কী মতবাদ দিয়েছিল, যে থমসন যে সর্বপ্রথম পরমাণু মডেল দিয়েছিল, আমরা সেটা নিয়ে পড়াশোনা করছিলাম। রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে পড়ছিলাম, বোর মডেল নিয়ে পড়ছিলাম। এবং লেকচার টুতে আমরা কি করছি, লেকচার টুতে আমরা বোরের যে সূত্রগুলো আছে, বোর মডেলের মধ্যে যে সূত্রগুলো আছে ওগুলো কিন্তু সবগুলো বোরের সূত্র না। ইকুয়াল টু এইচ নিউ, এটা তোমরা জানো প্ল্যাঙ্কের সূত্র। তো যাই হোক, ওই সূত্রগুলো দিয়ে কিভাবে আসলে আমরা একটু হায়ার লেভেলের অ্যাপ্লিকেশানগুলো করতে পারি, যেটাকে আমরা বোর্ডস এক্সটেনশন নাম দিয়েছি, সেটা আমরা শিখছি। তো ওইটা কিন্তু একাডেমিকের জন্য অত ইম্পর্টেন্ট না, ওইটা আমি বলছিলাম যে অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। তো আজকে আমরা আরেকটা জিনিস আমাদের লেকচার 3 নিয়ে হাজির হয়েছি। লেকচার 3তে আমরা আসলে কয়েকটা টপিক পড়ব। দেখো ভাইয়া, লেকচার 3তে আমাদের কি থাকতেছে। লেকচার 3তে আমাদের থাকতেছে পরমাণুর কণিকা, আইসো মিনস আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসো ডায়াফার, আইসো স্টার, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। এবং সবার শেষ হলো ভাইয়া তেজস্ক্রিয় বিক্রিয়া। আজকে আমাদের 3টা টপিক আছে, এই 3টা টপিক নিয়ে আমরা পড়ব। টপিকগুলো আজকে খুবই সহজ, মারাত্মক লেভেলের সহজ, কিন্তু এই টপিকগুলোর ইম্পর্টেন্স, গুরুত্ব কিন্তু বিশাল। এবং তোমাকে যদি আমি বলি, আজকে 3টা টপিকও আমাদের টোটালি এগুলো হলো এমসিকিউ বেসড টপিক। কি বেসড টপিক ভাইয়া? এমসিকিউ বেসড টপিক, মানে এগুলো এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। তার মানে অ্যাডমিশনে কিন্তু এগুলার গেমটা অনেক বেশি, ঠিক আছে? একাডেমিকের চাইতে এদের অ্যাডমিশনে গেমটা বেশি। তো আসো ভাইয়া, সর্বপ্রথম আমরা একটু পরমাণুর কণিকা নিয়ে পড়াশোনা করি। আসো ভাইয়া, পরমাণুর কণিকা। তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, একটা পরমাণুতে কয় ধরনের কণিকা থাকে? কণিকা মানে কি? কণিকা মানে তো আমরা সবাই জানি যে কণিকা মানে হলো যাদেরকে দিয়ে পরমাণু গঠিত, সেগুলোই হলো আমাদের কণিকা। তো একটা পরমাণুতে কয় ধরনের কণিকা থাকে এটা আমাদেরকে একটু জানতে হবে। একটা পরমাণুতে স্বাভাবিকভাবে ভাইয়া 3 ধরনের কণিকা থাকে। কি 3 ধরনের কণিকা একটু বলো তো। ফার্স্ট অফ অল, কিছু কণিকাকে আমরা বলি ভাইয়া স্থায়ী কণিকা, কিছু কণিকাকে আমরা বলি অস্থায়ী কণিকা, স্থায়ী, অস্থায়ী, এবং কিছু কণিকাকে আমরা বলি কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা। এখন তোমাকে যদি কেউ এদের সংজ্ঞা জিজ্ঞেস করে যে স্থায়ী কণিকা কাকে বলে বা অস্থায়ী কণিকা কাকে বলে, তুমি সংজ্ঞা কি দিবা? সংজ্ঞাগুলো খুবই সিম্পল। স্থায়ী কণিকা হলো পরমাণুতে যাদেরকে স্থায়ীভাবে পাওয়া যায়, মানে সবসময় যাদেরকে পাওয়া যায়, তারা হলো স্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা কারা? যাদেরকে মাঝে মাঝে দেখা পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না, তারা হলো অস্থায়ী। তো সংজ্ঞাগুলো আমি আর না লিখি, যে স্থায়ী, অস্থায়ী। এবং ভাই, কম্পোজিট কণিকা কাকে বলে? এটা বলতে গেলে আমার একটা মজার গল্প মনে পড়ে। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার মাত্র উঠলাম, কিছুদিনের মধ্যে আমাদের একটা এক্সাম, মানে উইকলি টাইপের একটা এক্সাম কোচিংয়ের। তো ওইখানে আসছিল যে কম্পোজিট কণিকা কাকে বলে, কিন্তু আমি কোনোভাবে সংজ্ঞা মনে করতে পারতেছিলাম না। তো আমি তখন লিখছিলাম যে পরমাণুতে স্থায়ী এবং অস্থায়ী বাদেও আরেক ধরনের কণিকা আছে, তাকে কম্পোজিট কণা বলে। পরে দেখলাম যে আমি মানে ফুল মার্কস পাইছি, 1 পাইছি। পরে বই খুলে দেখি যে আসলে এটাই সংজ্ঞা, যে কম্পোজিট কণিকার সংজ্ঞাই হলো স্থায়ী অস্থায়ী বাদে আরেক ধরনের কণিকা থাকে, সেটাই হলো কম্পোজিট কণা। এখন দেখো ভাইয়া, এই স্থায়ী কণিকা কিন্তু আমাদের 3টা। কয়টা স্থায়ী কণিকা পরমাণুতে? 3টা। কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3টা হলো স্থায়ী কণিকা। পরমাণুতে অস্থায়ী কণিকা আছে কিন্তু 100+, 100-র অধিক অস্থায়ী কণিকা আছে, যাদেরকে এক একজনকে এক এক পরমাণুতে পাওয়া যায় না, এরকম একটা থাকে। এখন এই অস্থায়ী কণিকা 100+-এর নাম তো আমি মুখস্থ করতে পারবো না, বাট আমরা কিছু নাম মুখস্থ রাখবো, যাতে হলো আমরা বিভিন্ন এমসিকিউতে যে নামগুলো সবসময় ইউজ হয় সেগুলা আন্দাজ করতে পারি। যেমন দেখো, আমরা 6টা নাম মুখস্থ করবো: ম্যাসন, মিউন, তারপরে হলো নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, তারপরে হলো ভাইয়া পজিট্রন, তারপরে পায়ন। এই 6টা নাম আমরা মাথায় রাখবো, যে 6টা নাম হলো কি আমাদের প্রয়োজন হবে অস্থায়ী কণিকার বিভিন্ন উদাহরণ ধরতে। এগুলো মনে রাখার জন্য তুমি চাইলে একটা শর্টকাট ইউজ করতে পারো। আমি বলি যে MNP মনে রাখো।
এমতে দুইটা নাম মেসন মিউন, এনতে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, পায়ন। এই 6টা নাম আমরা একটু মনে রাখি। এবার আসো ভাইয়া, এই যে কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকার কিন্তু আরেকটা নাম হলো ভারী কণিকা। হ্যাঁ, ভারী কণিকা বা মোটা কণিকা। ভারী কণিকা বা মোটা কণিকাকেগুলো আমরা বলি কম্পোজিট কণিকা। এরকম কম্পোজিট কণিকা আমাদের দুইটা আছে ভাইয়া। দুইটা কি কি? একটা হলো আমাদের আলফা কণা এবং আরেকটা হলো ডিউটেরন কণা। এই দুইটার নাম কিন্তু মনে রাখতে হবে। একটা হলো আলফা কণা আর একটা হলো ডিউটেরন কণা। তো আমাদের হলো এই যে পরমাণুর কণিকা নিয়ে এগুলো আমাদের গেল। এখন তোমাদের একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা কি ভাইয়া? হোমওয়ার্ক হলো এই যে স্থায়ী কণাগুলোকে নিয়ে। স্থায়ী কণাগুলোকে নিয়ে তোমাদের হোমওয়ার্ক হলো, ভাইয়া মনে আছে 9-10-এ আমাদের একটা চার্ট ছিল যে স্থায়ী কণিকাগুলার চার্জ কত? দুই ধরনের চার্জ ছিল। একটা ছিল আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ, এবং আরেকটা ছিল কি, ওইটাকে কি যেন বলে, আসল চার্জ বা বাস্তব চার্জ, প্রকৃত চার্জ মেবি। হ্যাঁ, প্রকৃত চার্জ। তো তোমরা আপেক্ষিক চার্জও পড়বা, প্রকৃত চার্জও পড়বা। দুইটার মধ্যে পার্থক্য কি? যেমন দেখো, আমি যদি বলি ইলেকট্রনের আপেক্ষিক চার্জ কত, আপেক্ষিক মানে কারো তুলনায় চার্জ কত, সেটা হলো ইলেকট্রনের কারো তুলনায় চার্জ হলো -1। বাট যদি বলি ইলেকট্রনের প্রকৃত চার্জ কত, ওই ভ্যালুটা কিন্তু 1.6 × 10⁻19 কুলম। এটা হলো প্রকৃত এক্স্যাক্ট ভ্যালু এটা। বাট প্রোটনের তুলনায় তার -1। আবার প্রোটনের আপেক্ষিক চার্জ হলো কত? +1। আবার প্রকৃত চার্জ কত? এই যে এটা। তো এরকম তোমরা চার্জ জানবা, তারপর তাদের ভর জানবা, এবং তোমরা এটাও জানো যে ভরও দুই প্রকার। একটা হলো আপেক্ষিক ভর, আরেকটা হলো কি, আরেকটা হলো প্রকৃত ভর। ঠিক আছে, ভর জানবা। তারপরে এদের আবিষ্কার করছে কে? আবিষ্কারক, সময়সহ কত সালে কে কোনটাকে আবিষ্কার করেছে। অনেকগুলো আবিষ্কারক কিন্তু আমরা অলরেডি জানি। যেমন দেখো, ইলেকট্রনের আবিষ্কারককে জে থমসন। প্রোটনের আবিষ্কারককে, প্রোটনের আবিষ্কারক হলো গোল্ডস্টেইনার। অনেকে কিন্তু প্রোটনের আবিষ্কারক বলে রাদারফোর্ডকে বলে ভুল করে। আসলে প্রোটনের আবিষ্কারক রাদারফোর্ড না, প্রোটনের আবিষ্কারক হলো গোল্ডস্টেইনার। রাদারফোর্ড কি আবিষ্কার করছিল? উনি নিউক্লিয়াস আবিষ্কার করছিল। ঠিক আছে। তারপরে নিউট্রনের আবিষ্কারককে, নিউট্রনের আবিষ্কারক কিন্তু চ্যাডউইক। নিউট্রনের আবিষ্কারকেরটার নাম বলে দিই, চ্যাডউইক। ঠিক আছে। ইলেকট্রন জে থমসন, প্রোটন গোল্ডস্টেইনার। গোল্ডস্টেইনার নামটা যদি লিখি, গোল্ডস্টেইনার। গোল্ডস্টেইনার। এখানে ধরলো না, আমরা একটু আলাদা জায়গায় লিখি তাইলেই ভালো হয়। প্রোটনের আবিষ্কারক হলো গোল্ডস্টেইনার। গোল্ডস্টেইনার। তারপরে আমাদের নিউট্রনের আবিষ্কারককে, নিউট্রনের আবিষ্কারক হলো চ্যাডউইক। চ্যাডউইক। আর ইলেকট্রন আবিষ্কারককে আমরা আগেই বলছিলাম, ওই এক ইলেকট্রন আবিষ্কার করে থমসনের যে ভাব বাড়াবার ছিল, সে পরমাণু মডেল পর্যন্ত দিয়ে দিছিল। ঠিক আছে। তো এই যে একটা লিস্ট তোমাদের বইতে আছে, হাজারি স্যারের বইতেও তোমরা পাবা, 9-10-এর বইতেও ছিল। এই লিস্টটা কিন্তু সবাই পড়তে হবে। এটা তোমাদের সবার জন্য কি থাকলো? হোমওয়ার্ক থাকলো। এটা সবার জন্য কি? হোমওয়ার্ক। এবার আসো ভাইয়া, এই যে এখান থেকে কিন্তু অনেক টাইপের এমসিকিউ হইতে পারে, সেগুলো আমরা বুঝতে পারতেছি কি হবে। এগুলো নিয়ে আর আমি না পেঁচাই, আমরা একটু চলে যাই পরমাণুর যে স্থায়ী 3টা কণিকা। আচ্ছা, এগুলো নিয়ে যা বলার আমি আগের পেজে বলে ফেলছি। তোমরা এই যেগুলোর হোমওয়ার্কটা কমপ্লিট করবা, এটাই এখানে বলা। স্লাইডে আর তেমন কোনো কাজ নেই। আমরা আসো পরীক্ষায় যেটা আসবে, স্থায়ী কণিকা গণনা। তোমাকে বিভিন্ন কণিকা গুনতে বলবে, বলবে যে এটা কতটা আছে, ওইটা কতটা আছে, এরকম গুনতে বলবে। এই জিনিসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকবার বিভিন্ন অ্যাডমিশনে কিন্তু এইরকম গণনা থেকে এমসিকিউ আসেই আসে। গণনা থেকে এমসিকিউ আসবেই আসবে। এখন দেখো, আমি গণনা কিভাবে করতে পারি। ধরো কেউ একজন তোমাকে বলল যে সোডিয়ামে প্রোটন কয়টা আছে, তুমি বললো ভাই সোডিয়ামে প্রোটন 11টা, এটা কে না জানে। তারপর কেউ যদি বলে ইলেকট্রন কয়টা, তুমি বলবো 11টা। বাট কেউ যদি তোমাকে এসে বলে যে ভাইয়া সোডিয়াম প্লাসে প্রোটন কয়টা আর ইলেকট্রন কয়টা, তুমি বলবো ভাই প্লাস হয়েছে মানে তো প্রোটন সংখ্যা চেঞ্জ হবে না, কারণ প্রোটন সংখ্যা স্থির থাকে। বাট ইলেকট্রন সংখ্যা কি হবে? যেহেতু প্লাস, তার মানে ইলেকট্রন সংখ্যা একটা কমে যাবে। হ্যাঁ, সিমিলারলি তোমাকে যে শুধু সোডিয়াম প্লাস, এটা ধরো ক্লোরিন মাইনাস জিজ্ঞেস করলো, তুমি তখনও বলতে পারবো যে ভাই প্রোটন হলো 17টা, ইলেকট্রন হলো যেহেতু ক্লোরিন মাইনাস, তার মানে একটা বেড়ে যাবে, ইলেকট্রন হলো 18টা। ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হলো 18টা। তো
তো যাই হোক এইভাবে তোমাকে ইলেকট্রন প্রোটন এগুলো গুনতে বলতে পারে। তো স্বাভাবিকভাবে এরকম পরমাণুগুলো দেয় না, আমাদেরকে স্বাভাবিকভাবে কি দেয়, বিভিন্ন অণু দেয়। যেমন ধরো তোমাকে বললো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ইলেকট্রন কয়টা, কার্বন ডাইঅক্সাইডের ইলেকট্রন কতটি, ইলেকট্রন কতটি, এইটা কিন্তু দিতে পারে কেউ। এখন দিল, তুমি গুনবা যে ভাই কার্বনে আছে কয়টা, কার্বনে আছে 6টা, অক্সিজেনে কয়টা থাকে, একটা অক্সিজেনে থাকে 8টা, এখানে অক্সিজেন আছে 2টা, তাহলে 8 দুগুণা 16 যোগ 6, তার মানে টোটাল ইলেকট্রন আছে 22টা। টোটাল ইলেকট্রন আছে কয়টা, 22টা। আবার দেখো কোশ্চেনটা কিন্তু এভাবেও হইতে পারে, কোশ্চেনটা হইতে পারে কার্বন ডাইঅক্সাইডে যোজন ইলেকট্রন কতটি, যোজন ইলেকট্রন কতটি, যোজন ইলেকট্রন মানে শেষ কক্ষপথের ইলেকট্রন আসলে কয়টা। তো এইটা কিভাবে বের করবা, তুমি জানো যে ভাই কার্বনের ইলেকট্রন বিন্যাস কি 2,4, তার মানে ওর প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 4টা। এই যে 4, এটা কিন্তু কার্বনের যোজন ইলেকট্রন। আর যখন বলছি ইলেকট্রন কতটি বা মোট ইলেকট্রন কতটি, যখন বলবো ইলেকট্রন কতটি আমরা বুঝেই নিব মোট ইলেকট্রন কতটি, তখন কিন্তু আমরা মোট হিসাব করছি। বাট যোজন ইলেকট্রন বললে আমাদেরকে 4 হিসাব করতে হয়েছে। এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি 2,6, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 6টা। যোজন ইলেকট্রন কয়টা, যোজন কিন্তু 6টা। তার মানে এখন দেখো আমাদের যখন যোজন ইলেকট্রন মোট কতটি জিজ্ঞেস করছে, যে মোট এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, তাহলে কার্বনের আছে 4টা যোগ অক্সিজেনের 6টা করে, 2টা অক্সিজেনের জন্য 6 দুগুণা 12 যোগ 4 সমান 16টা। তার মানে দেখো অ্যান্সার কিন্তু কোশ্চেন অনুসারে ভ্যারি করবে, এবং কোশ্চেনগুলো খুব ইজি। একটাতে মোট ইলেকট্রন কতটি, আরেকটাতে হলো যোজন ইলেকট্রন কতটি, জাস্ট সিম্পল হিসাব নিকাশ। তো এখন আসলে আমরা কিছু প্র্যাকটিস করব, এই প্র্যাকটিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে আমি অনেকগুলো নাম লিখে রাখছি, এবং আমাদের পরীক্ষায় কিন্তু এভাবে নাম আসবে, বাংলায় নাম দিয়ে দিবে, দিয়ে বলবে যে কার মধ্যে ইলেকট্রন আসলে কয়টা বের করো। তো তোমাদের প্রথম কাজ যেটা, তোমরা ভিডিওটা এখানে পজ করো, পজ করে নিজেরা দেখো যে কয়টা তুমি বের করতে পারতেছো, ঠিক আছে। তারপর যখন শেষ হবে, তোমার চেষ্টা যেখানে শেষ, সেখানে এসে আমরা আবার নতুন করে শুরু করব, ঠিক আছে। ওকে, তোমাদের করা শেষ, করা শেষ, ওকে। এগুলো করার জন্য আমাদের আসলে সর্বপ্রথম যে ঝামেলাটা আসলে দেখতে হবে যে আমি এগুলো সংকেত জানি কি না। যেমন দেখো আমাকে যখন বলছে সালফেট, আমার কি দেখতে হবে ভাই, সালফেটের আমি সংকেত জানি কি না। হিসাব সোজা, সালফেটের সংকেত আমি জানি, ধরো SO4, হ্যাঁ, SO4 2-। সালফেটের যখন তুমি সংকেত জানো, তোমার জন্য ব্যাপারটা ইজি। কেন, দেখো আমাদেরকে যেহেতু মোট ইলেকট্রন গুনতে বলছে, আমরা যোজন ইলেকট্রনে আর এখানে যাব না, সব মোট ইলেকট্রন গুনবো। সালফারের মোট ইলেকট্রন হলো 16টা, অক্সিজেনে ইলেকট্রন 8টা, তো 4টা অক্সিজেনে 4 8 32। আর দেখো এই যে আয়ন হলো 2- অথবা -2, যখন মাইনাসে থাকে তার মানে ইলেকট্রন সংখ্যা কি করতে হয়, যোগ করতে হয়। তার মানে আমি এখানে 2টা এক্সট্রা ইলেকট্রন যোগ করে দিলাম এই আয়নের জন্য। তাইলে ভাইয়া বলো তো যোগফল কত হবে, এখানে হলো 48 আর 2 এ 50, যদি আমি যোগে ভুল না করি, আমার আবার যোগে ভুল করার অভ্যাস আছে, হ্যাঁ। ওকে, তাহলে তুমি সালফেট পারলা। এবার তোমাকে জানতে হবে তুমি সালফাইট, এটার সংকেত আগে জানবা। সালফাইটের সংকেত কি, সালফাইটের সংকেত হইল SO4-2 অথবা 2-, যেটাই বলো, SO3। এখন এই যে SO3 2-, সালফারের হলো 16, একটা অক্সিজেনে 8টা, 3টা অক্সিজেনে 3 8 24, আর -2 এর জন্য +2, তাহলে কত হইল ভাইয়া 26। 26 আর 16তে কত, 42, যদি আমি ভুল না করি আর কি, যদি আমি ভুল না করি, এটা 42 আসার কথা। এরপরে দেখো নাইট্রেট, নাইট্রেটের সংকেত কি NO3-। আমি এই 1-2টা করে আমি শেষ করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু তোমরাই করবো, আমি শুধু সংকেত লিখে দিব। নাইট্রোজেন 7, অক্সিজেন 3 8 24, আর হইল যোগ 1। তাইলে এখন একটু খেয়াল করো ভাইয়া, এখানে কত হচ্ছে, 31 যোগ 1 সমান সমান হলো 32, সমান 32। তো একইভাবে দেখো আমি সবগুলো সংকেত একটু লিখে দিই। নাইট্রাইট, নাইট্রাইটের সংকেত হলো আমাদের NO2-, কার্বনেট CO3 2-। কার্বাইড, হ্যাঁ, কার্বাইডের সংকেত কি ভাইয়া, কার্বাইডের সংকেত কি, কার্বাইড হলো C2 2-। ক্রোমেট, ক্রোমেটের সংকেত কি, জায়গা হচ্ছে, তোমরা কি বুঝতে পারতেছো, হ্যাঁ, সব মনে হয় কীরকম একটু বেশি গিঞ্জি হয়ে গেছে,
বাট একটু হ্যাঁ, কার্বাইড হলো C2 2 মাইনাস। আমি এখানে নিলে নাম্বার দিয়ে চলে আসি, যেমন ধরো 7 নাম্বার হলো আমাদের ক্রোমেট। ক্রোমেট হলো CrO4 2 মাইনাস। তারপর হলো 8 নাম্বার কি ডাইক্রোমেট, Cr2O7 2 মাইনাস। তারপর কি ভাইয়া, তারপর হলো 9 নাম্বার ম্যাঙ্গানেট। হ্যাঁ, ম্যাঙ্গানেটের সংকেত কি আমাদের MnO4 মাইনাস। এটা হলো 9, তারপর হলো কত 10 নাম্বার হলো পার ম্যাঙ্গানেট। হলো আচ্ছা ম্যাঙ্গানেট হলো এখানে একটু বলেছে MnO4 মাইনাস 2, আর পার ম্যাঙ্গানেট হলো MnO4 মাইনাস। ম্যাঙ্গানেট হলো MnO4 মাইনাস 2 আর পার ম্যাঙ্গানেট হলো MnO4 মাইনাস। তারপরে কি আছে, তারপর আছে কার্বক্সিলেটের সংকেত কি C2O4 2 মাইনাস। তারপর আছে কি অ্যাজাইড। এই যে অ্যাজাইড আর এই যে নাইট্রাইড, এই দুইটা সংকেত কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাজাইড আর নাইট্রাইড এই দুইটা ব্যাপক ইম্পর্টেন্ট। যেমন ভাই অ্যাজাইডের সংকেত কি, অ্যাজাইডের সংকেত হলো N3 মাইনাস, আর নাইট্রাইডের সংকেতও কিন্তু N3 মাইনাস। এখন বললে তুমি কখনোই বুঝবা না যে N3 মাইনাস, অ্যাজাইড হলো N3 মাইনাস, আর নাইট্রাইডের সংকেত কি বলছিলাম, নাইট্রেট কি 13 নাম্বার, হ্যাঁ নাম্বার ঠিক আছে। নাইট্রেটের সঙ্গে দিল N3 মাইনাস। একটার হলো নাইট্রোজেনের 3টা পরমাণু চার্জ -1, আর একটা নাইট্রোজেনের একটা পরমাণু চার্জ হলো -3। যদি আমি বের করতে চাই 3 সাথে 21 যোগ 1 সমান হবে এটার 22টা ইলেকট্রন, আর নাইট্রেটের একটার মধ্যে আছে 60টা যোগ 3টা হবে 10টা ইলেকট্রন, ঠিক আছে। এবার আসো ভাইয়া 14 নাম্বার কি অ্যামোনিয়াম NH4 প্লাস। এবার আসো 15 নাম্বার হলো হাইড্রোনিয়াম কোনটা, পানির H3O প্লাস। পানির সাথে যদি কেউ H প্লাস তৈরি করে, H প্লাস যুক্ত করে, তখন এটা হয়ে যায় হাইড্রোনিয়াম H3O প্লাস। তো এখানে আমাদের 2টা লিসন আছে, হ্যাঁ এই টপিকটার এই প্র্যাকটিসে 2টা লিসন কি, একটা লিসন হলো যে ভাইয়া আমি আমার কার্যকরী মূলকগুলো, অনেকগুলো কার্যকরী মূলকের আমি কি শিখতে পারতেছি, আমি সংকেত শিখতে পারতেছি। আর আরেকটা লিসন কি, আমি তাদের ইলেকট্রন গণনা শিখতেছি, ঠিক আছে, তো এই যে 2টা জিনিস আমরা একসাথে শিখতে পারতেছি, এটা আমাদের জন্য প্রচুর পরিমাণ ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে, তো আশা করি তোমরা সবাই লিখে ফেলছো, সবার লেখা হয়েছে। ওকে, আসো পরের টপিকে আসি। পরের টপিক হলো আইসো। আমাদের ওই যে বললাম না আজকে হলো 3টা টপিক, কি 3টা, পরমাণুর কণিকা এটা শেষ, এখন আমরা আইসো পড়ব, তারপর তেজস্ক্রিয় বিক্রিয়ায় যাব। এখন আসো ভাইয়া এই আইসো নিয়ে একটু পড়াশোনা করি। ভাইয়া এই যে আইসো শব্দটা আছে, এই আইসো শব্দের অর্থ আসলে কি? আইসো এই শব্দটার অর্থ হলো সমান। কি সমান সেটা তুমি বাকি নামটা পড়লে বুঝতে পারবা। এই যে যখন বলতেছে কেউ আইসোটোপ, তুমি তখন বুঝে নিবা এটা হলো প্রোটন সংখ্যা সমান। তো আইসো এই টপিকটার মধ্যে আমাদের অনেকগুলো আইসো আছে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, এরকম অনেকগুলো আছে। আমরা কয়েকটা আজকে পড়বো, হ্যাঁ, ইন্টারমিডিয়েটে যা দরকার এবং অ্যাডমিশনে যা দরকার সবগুলো আজকে পড়ে রাখবো। তো প্রথমে আইসোটোপ যখন আমরা পড়তে আসলাম, আমরা কি বলছি যে আইসোটোপ দ্বারা তুমি বুঝবা প্রোটন সংখ্যা সমান। যদি 2টা পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা সমান হয় এবং তাদের ভর সংখ্যা যদি অসমান হয়, ভর সংখ্যা যদি অসমান হয়, তাইলে আমি তাদেরকে একজন আরেকজনের আইসোটোপ বলবো। যেমন দেখো আমাদের সবচেয়ে পরিচিত আইসোটোপ হাইড্রোজেন, তাদের সবার পারমাণবিক সংখ্যা কিন্তু 1, তবে কারো ভর সংখ্যা 1, কারো 2, কারো 3। তার মানে যে দেখো প্রোটন সমান বা পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু তাদের ভর সংখ্যা অসমান বা ভিন্ন, এদেরকে আমরা বলবো একজন আরেকজনের আইসোটোপ। এবং হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, এটা আমরা সবাই জানি। একজন আরেকজনের আইসোটোপ, এটা মাথায় রাখবে, এর আইসোটোপ। আর যদি কেউ বলে কয়টা আইসোটোপ, এখানে 3টা আইসোটোপ। ওয়ান কাইন্ড অফ বন্ধুর মতো। ধরো তোমরা 3 বন্ধু, একজন আরেকজনের বন্ধু,
টোটাল কয়জন বন্ধু? 3 জন বন্ধু, এরকম একটা রিলেশন আর কি। তো যাই হোক, এই যে এই 3টা আইসোটোপের আবার নাম আছে। এই একটার নাম হলো প্রোটিয়াম, তোমরা 9-10 পড়ছো। এটার নাম হলো ডিউটেরিয়াম, এটার নাম হলো ট্রিটিয়াম। তো প্রোটিয়াম দিয়ে যে পানি তৈরি H2O, ডিউটেরিয়াম দিয়ে যে পানি তৈরি ওটার নাম D2O, আর ট্রিটিয়াম দিয়ে যে পানি তৈরি ওটার নাম হলো T2O। এটাকে বলা হয় শুধু পানি, এটাকে বলা হয় ভারী পানি, ভারী পানি, আর এটাকে বলা হয় অতি ভারী পানি। ঠিক আছে, পানি, ভারী পানি, অতি ভারী পানি। ভাই ভারী পানি কেন বলে? মনে রাখবে স্বাভাবিক পানির চাইতে ভারী পানি প্রায় 11% বেশি ভারী, 11% বেশি ভারী। স্বাভাবিকভাবে তুমি 100 ml পানি নিলে ওইটা 100 গ্রাম হবে, কিন্তু তুমি যদি ভারী পানি নাও ওইটা 111 গ্রাম হবে। এটুকুই, মানে একটু বেশি ভারী, 100 গ্রামের থেকে 111 গ্রাম আমি বললাম আর কি, জাস্ট জেনে রাখো। তাহলে আমরা এই টোটাল যে কি বলে আইসোটোপের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন দেখো আইসোটোপের আরও উদাহরণ আছে। আরও উদাহরণ কি, তোমরা কার্বনের উদাহরণটাও জানো। কার্বন 6, 6, 6, 12, 13, 14, এই যে কার্বনের এরকম 3টা কি আছে আইসোটোপ আছে। এখন তোমাকে যদি বলে যে এই 3 জনের মধ্যে তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা, হ্যাঁ, বা যদি বলে তেজস্ক্রিয় নয় কোনটা, তোমরা তেজস্ক্রিয় নয় বলবা যেটা সবসময় সচরাচর পাওয়া যায়, এটা তেজস্ক্রিয় নয়। ঠিক আছে, যেই মৌলটা সচরাচর পাওয়া যায় ওইটা তেজস্ক্রিয় নয়, আর বাকিগুলো কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ। কারণ ওরা থাকে না, ওরা ক্ষয় হয়ে যায়, ওরা বিভিন্ন টাইমে কী হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। এই কারণে যেটা কমন পাবা, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এটাকে তুমি বলতে পারো যদি অপশানে আসে আর কি। তো তুমি তখন চেক করবা যে যেটা সবসময় পাওয়া যায় ওইটা তেজস্ক্রিয় না, তেজস্ক্রিয় হবে অন্যরা যাদেরকে সচরাচর পাওয়া যায় না। ওকে, তেজস্ক্রিয়তা নিয়ে আমাদের কথা পরে, এখন হলো যতটুকু জানা ততটুকু জানলাম। এখন একটা জিনিস একটু খেয়াল করো, সে জিনিসটা কি, সে জিনিসটা হলো এই যে ভাইয়া আইসোটোপ, এই আইসোটোপের ব্যাপারে কিছু ডেটা আমি তোমাদেরকে দিই। প্রথম ডেটাটা হলো প্রকৃতিতে 1300+ আইসোটোপ আছে। কত আইসোটোপ সংখ্যা? 1300+ আইসোটোপ আছে। ক্যান ইউ ইমাজিন? আমাদের মৌল সংখ্যা হলো কয়টা? আমাদের মৌল সংখ্যা হলো 118টা, আর আইসোটোপ হলো 1300। তার মানে বোঝা যাচ্ছে যে প্রতিটা মৌলেরই মোটামুটি বলতে গেলে আইসোটোপ আছে। এখন এই 1300+ আইসোটোপ আছে, সবারই মোটামুটি আছে, তার মধ্যে আবার 2 জনের আইসোটোপ নাই। কার নাই? সোডিয়াম ও অরামের, অরাম মানে স্বর্ণ, অরামের কি নাই? আইসোটোপ নাই, আইসোটোপ নাই। এখন এই যে সোডিয়াম আর অরামের আইসোটোপ নাই, এইটা নিয়ে মেডিকেল কিন্তু খুব মজা করে। মজা করে কিভাবে দেখো, ওরা কোনোবার প্রশ্ন করে 2016 সালে এরকম প্রশ্ন করছিল যে নিচের কোন মৌলের আইসোটোপ নাই। তো সবাই দেখছে অপশানে সোডিয়াম আছে, অরাম ছিল না, সবাই সোডিয়াম দাগাইছে, হয়েছে। পরের বছরের প্রশ্ন, নিচের কোন মৌলের একটি মাত্র আইসোটোপ আছে? কি বলছে ভাইয়া? একটি মাত্র আইসোটোপ আছে। এখন কথা হইল, একটু আগে বলছেন আইসোটোপ নাই, পরের বছরই বলতেছেন একটি মাত্র আইসোটোপ আছে। এর মিনিং কি? আসলে আইসোটোপ নাই বলা যেই কথা, একটি আইসোটোপ থাকে একই কথা। যেমন কিভাবে, এই যে আমরা এখানে কি বলছি যে 3টা আইসোটোপ, 3টা আইসোটোপ, তো ওই হিসাবে এখানে বলা যায় একটা আইসোটোপ। তো একটা আইসোটোপ মানে তো ওর আসলে আর কেউ নাই, ও নিজেই নিজের আইসোটোপ, একটি আইসোটোপ অথবা নিজেই নিজের আইসোটোপ। এই 3টা কথা একই। কোন 3টা কথা? এক, আইসোটোপ নাই, মানে ধরো তোমার বন্ধু নাই। ওকে, আবার বলতেছে একটি মাত্র আইসোটোপ আছে, তার মানে তুমি নিজেই নিজের বন্ধু। এখানে একটি বলতে তোমার নিজেকেই বোঝানো হচ্ছে, অন্য কাউকে বোঝানো হচ্ছে না। তাহলে প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে একটি মাত্র আইসোটোপ কাজ সোডিয়ামের, নিজেই নিজের আইসোটোপ সেটা কি? সেটাও সোডিয়াম। আইসোটোপ নাইকার, সেটাও সোডিয়াম। এগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, এগুলা আশা করি আর কনফিউজ হবা না। তো একটু এই 2টা সম্পর্কে একটু আইডিয়া রাখো যে কার কি হচ্ছে। ওকে, এরপরে আরেকটা জিনিস একটু মাথায় রাখবা যে আইসোটোপগুলো পর্যায় সারণীর কিন্তু একই ঘরে অবস্থান করে, পর্যায় সারণীর একই ঘরে তারা অবস্থান করে। এটা দ্বারা আমি কি বুঝাইছি? এটা দ্বারা আমি বুঝাইছি, দেখো এই যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, এরা পর্যায় সারণীতে কই থাকে? অ্যান্সার হলো ওই হাইড্রোজেন যেখানে থাকে বাকিরা সবাই একই জায়গায় থাকে। কারণ যেহেতু তাদের পারমাণবিক সংখ্যা একই, তাহলে তারা ভিন্ন পজিশনে যাওয়ার কোনো কি প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না।
তাহলে ভাই এই যে আইসোটোপ সম্পর্কে আমাদের এই আলোচনা তোমরা একটু লিখে ফেলো। হ্যাঁ, লিখে ফেলো। আমি আগেই বলছিলাম আমার ক্লাস করতে হলে খাতা কলম নিয়ে বসতে হবে, স্ক্রিনশট নেওয়া অথবা পিডিএফের জন্য অপেক্ষা করা যাবে না, নিজেরা লিখতে হবে। ওকে, আইসোটোপের আলোচনা আমরা এক পেজে শেষ করে দিছি। এবার আসো আইসোবার। আইসোবার নিয়ে আমাদের কি আলোচনা? আইসোবার নাম দেখে বুঝতে হবে এখানে ভর সংখ্যা সমান। কি সমান ভাইয়া? ভর সংখ্যা সমান। তুমি যদি দেখো দুইটা পরমাণুর মধ্যে ভর সংখ্যা সমান, যেমন আর্গন এবং ক্যালসিয়াম, আর্গনের ভর 40, ক্যালসিয়ামের ভরও 40, কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন। হ্যাঁ, একজনের 18, একজনের 20। যখন এরকম পারমাণবিক সংখ্যা ভিন্ন হবে কিন্তু তাদের ভর সংখ্যা সমান হবে, তখন আমরা পরস্পরের কি বলবো? আইসোবার বলবো। এখন দেখো এরকম অনেক চমৎকার চমৎকার আইসোবার আছে। দেখো নাইট্রোজেন আর কার্বন তারাও কিন্তু আইসোবার হইতে পারে। কিভাবে? দেখো নাইট্রোজেন 7, 6, এটা তো ভিন্ন, পরমাণু ভিন্ন হবে। এটার ভর 14, এটার ভরও 14। তুমি বলো ভাই কার্বনের ভর তো 12, কিন্তু কার্বনের একটা আইসোটোপ তো আছে যেটা 14, তো ওইটার সাথে কিন্তু এটা আবার কি হয়? আইসোবার হয়। ওইটার সাথে এটা কি? আইসোবার হয়। ওকে, এরকম আরেকটা আছে এই নিকেল, কপার এবং জিঙ্ক, এই তিনজনও কিন্তু নিকেলের পারমাণবিক সংখ্যা 28, 29, 30। এদের এই যে নিকেল 64, কপার 64, জিঙ্ক 64, এইরকম ভার্সনও এদের আছে। এবং আমরা বলতে পারি নিকেল, কপার, জিঙ্ক এরাও কিন্তু কি একজন আরেকজনের আইসোবার। একজন আরেকজনের কি? আইসোবার। আগে কি মনে হয় আমি ভুল করে আইসোটোপ বলে ফেলছি মানে 1-2 বার। যাই হোক, তোমরা বুঝতেছো আশা করি যে আইসোবার। আইসোবার তারা যাদের ভর সংখ্যা সমান। যাদের কি সমান? ভর সংখ্যা সমান। এখন বলো তো তারা পর্যায় সারণীতে একই ঘরে অবস্থান করবে নাকি পর্যায় সারণীর ভিন্ন ঘরে অবস্থান করবে? তারা পর্যায় সারণীর ভিন্ন ঘরে অবস্থান করবে, অবশ্যই ভিন্ন ঘরে। এবং তোমরা দেখছো যে ভাই এরা কোনোদিন একই ঘরে থাকে না, আলাদা আলাদা জায়গায় থাকে। ওকে, আইসোবার তোমরা এগুলো সম্পর্কে আরও 2-1টা ডেটা এক্সট্রা জানতে পারবে বইগুলো একটু ঘাটাঘাটি করলে। অত ইম্পর্টেন্ট না, যেগুলো দিচ্ছে এগুলো মোর দেন এনাফ। ওকে, আইসোবারের আলোচনা শেষ। এবার আসো আইসোটোন। আইসোটোন নাম দেখে বুঝতে হবে, যে দন্তন দেখে বুঝতে হবে এখানে নিউট্রন সংখ্যা সমান। কি সমান বলছি ভাইয়া? নিউট্রন সংখ্যা সমান। আইসোটোন এখানে নিউট্রন সংখ্যা সমান। এখন নিউট্রন সংখ্যা সমান এরকম কি আছে? ধরো সিলিকন, ফসফরাস, সালফার। সিলিকন হলো 14, ফসফরাস হলো 15, 16। আর ভর সংখ্যা ধরো তাদের দেওয়া আছে 30, 31, 32। আমাকে একটা কথা বলো তো, এই যে সিলিকন, ফসফরাস এবং সালফার, এই তিনটার মধ্যে তাদের নিউট্রন সংখ্যা তুমি কেমনে বের করবা? নিউট্রন সংখ্যা বের করতে হয় হলো এটা থেকে এটাকে বাদ দিয়ে, মানে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে। 30 থেকে 14কে বাদ দিলে কত হয়? 16। আমি বললাম যে এটা হলো নিউট্রন সংখ্যা। হ্যাঁ, নিউট্রন সংখ্যা সমান 16। 31 থেকে 15কে বাদ দিলে কত? 16। 32 থেকে বাদ দিলে কত? 16। এই যে দেখো তাদের সবার নিউট্রন সংখ্যা সমান, এই জন্যই আমরা একজন আরেকজনকে কি বলবো? আইসোটোন বলবো। কি বলবো ভাইয়া? আইসোটোন বলবো। আর নিউট্রন সংখ্যা বের করার উপায় কি? নিউট্রন সংখ্যা বের করার একটা উপায় হলো তুমি জাস্ট ভর সংখ্যা থেকে উপরের সংখ্যাটাকে নিচের যে পারমাণবিক সংখ্যা আছে এটা বাদ দিয়ে দিবা। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটাকে বাদ দিয়ে দিবা। ইজি, কঠিন কিছু না, একদম হুদাই। মানে এগুলা পারবা, তোমরা চেষ্টা করলেই পারবা, সবাই ভালো ছেলে পেলে। ওকে, আইসোটোনের আলাপ আমাদের শেষ। এবার হলো আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক কি? নাম দেখেই বোঝা যাচ্ছে ভাই কি সমান হবে? ইলেকট্রন সংখ্যা সমান হবে। কি সমান হবে? ইলেকট্রন সংখ্যা সমান হবে। নাম দেখেই বোঝা যাচ্ছে যে ইলেকট্রন সংখ্যা সমান হবে। এখন দেখো ইলেকট্রন সংখ্যা সমান এরকম কি কি আছে, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো এই যে অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস, নিয়ন, ফ্লোরাইড, অক্সাইড, নাইট্রেট। তুমি এদের সবার ইলেকট্রন সংখ্যা, এই পুরা সবার, এদের সবার ইলেকট্রন সংখ্যা একটু গুণে দেখো তো। তুমি যারই ইলেকট্রন সংখ্যা গুনবা
তাদের সবারই ইলেকট্রন সংখ্যা হলো 10টা করে ইলেকট্রন। তাদের কয়টা করে ইলেকট্রন? 10টা করে ইলেকট্রন। হ্যাঁ, এই 10টা করে ইলেকট্রন আছে। তো যেখানে ওদের সবার ইলেকট্রন সংখ্যা সমান, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ওরা সবাই একজন আরেকজনের আইসো ইলেকট্রনিক। একজন আরেকজনের কি ভাইয়া? আইসো ইলেকট্রনিক। ব্যাপারগুলো কি অনেক সোজা না ভাইয়া? এগুলো কঠিন কিছু আছে? এগুলো একদম ইজি ইজি ইজি। তোমরা চাইলেই পারবা। এবার দেখো আইসো ইলেকট্রনিকের পর আইসো স্টার আসে। হ্যাঁ, আইসো স্টার নিয়ে আমি একটু পরে আলোচনা করি। আগে একটু আইসো ডায়াফারটা পড়াই, পরে আমি স্টারে যাই। ঠিক আছে, কেন একটু পরে বলি। আইসো ডায়াফারটা আসলে কি? আইসো ডায়াফার হলো n মাইনাস জেড সমান, n মাইনাস জেড সমান। এটার মানে কি? এটার মানে হলো এই n দ্বারা আমি তোমাকে বুঝাচ্ছি নিউট্রন সংখ্যা, n দ্বারা আমি তোমাকে বুঝাচ্ছি নিউট্রন সংখ্যা ও জেড দ্বারা বুঝাচ্ছি প্রোটন সংখ্যা। নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার যেহেতু বিয়োগ করা হয়েছে, আমরা বলবো পার্থক্য সমান। নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার কি সমান? পার্থক্য সমান। একটা উদাহরণ না দিলে আসলে বুঝবা না। যেমন আমি তোমাকে উদাহরণের জন্য ধরো বললাম ফসফরাস, আর ধরো বললাম পটাশিয়াম। 15 31, এটা হয় কিনা একটু চেক করি আসলে। 19 39, একটু চেক করো তো এরা দুইজন হয় কিনা আসলে। আমি প্রথমে নিউট্রন সংখ্যা বের করতে হবে। ফসফরাসের নিউট্রন কয়টা? 16টা। ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? 15 দেয়াই আছে। এটা নিউট্রন সংখ্যা কয়টা ভাই বলো তো? 39 থেকে যদি 19 যায় 20, এটার পারমাণবিক সংখ্যা জেড কত? 19। এখন তুমি যদি n মাইনাস জেড করো, n মাইনাস জেড এটা সমান কত করে আসে দেখো তো? n মাইনাস জেড সমান সমান এখানে করলে আসবে 1, এখানেও করলে আসবে 1। এই যে n মাইনাস জেড সমান, তার মানে নিউট্রন আর প্রোটন সংখ্যার পার্থক্য সমান। তার মানে এরা একজন আরেকজনের কি ভাইয়া? একজন আরেকজনের আইসো ডায়াফার। একজন আরেকজনের আইসো ডায়াফার। ওকে, আইসো ডায়াফার শেষে আমরা আসি, সবার শেষে পড়বো আইসো স্টার। এটা আমি বলছিলাম একটু পরে পড়তেছি। কেন পড়তেছি একটু দেখো। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়ছিলাম যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসো ডায়াফার, এগুলো সবাই কিন্তু ছিল পরমাণুর জন্য। একটা পরমাণু আরেকটার, একটা পরমাণু আরেকটার। বাট আইসো স্টার মনে রাখবা, আইসো স্টার হলো দুইটা অণুর মধ্যে ক্যালকুলেশন। দুইটা অণুর মধ্যে এই হিসাবটা হবে। এখন দুইটা অণুর মধ্যে কি হিসাব হবে? তারা আইসো স্টার হবে তখনই যখন তারা দুইটা শর্ত মানবে। দুইটা অণু তারা আইসো স্টার হবে যখন তারা দুইটা শর্ত মানবে। প্রথম শর্ত, এখানে মোট পরমাণু সমান হইতে হবে, এবং 2 নম্বরে মোট ইলেকট্রন সমান হইতে হবে। দেখো ব্যাপারটা কি, আমি উদাহরণ না দিলে এটা তোমরা কোনোভাবেই বুঝবা না। এই যে ধরো কার্বন ডাইঅক্সাইড এবং N2O, এই দুইটা গ্যাসের কথায় যদি আসি আমরা। কার্বন ডাইঅক্সাইডে তোমাকে যদি বলে পরমাণু কয়টা, তুমি দেখো এখানে কি আছে? একটা কার্বন, 2টা অক্সিজেন, টোটাল 3টা পরমাণু। আর দেখো N2O, এখানে 2টা নাইট্রোজেন, 1টা অক্সিজেন, মোট পরমাণু 3টা। তার মানে তাদের পরমাণু সংখ্যা কিন্তু সমান হয়ে গেছে। এবার তোমাকে যদি কেউ এসে বলে যে ভাই ইলেকট্রন সংখ্যা কত, তুমি সিম্পলি ইলেকট্রন সংখ্যা কার্বনের মধ্যে আছে কয়টা? 6টা। অক্সিজেনের মধ্যে আছে 8 দুগুণা 16টা, টোটাল হলো 22টা। এবার আসো এখানে নাইট্রোজেনের 7 দুগুণা 14টা, অক্সিজেনে আছে হলো 8টা, তাহলে যোগফল হলো 22টা। তাহলে দেখো এদের মধ্যে মোট পরমাণু সংখ্যা সমান এবং মোট ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এরা একজন আরেকজনের আইসো স্টার। এরা একজন আরেকজনের কি ভাইয়া? আইসো স্টার। বুঝা গেছে? ইজি ক্যালকুলেশন। হ্যাঁ, ইজি। তো এখন তোমাদেরকে আমি একটা প্র্যাকটিস প্রবলেম দিব। তোমরা আশা করি এগুলো লিখছো। না লিখতে পারলে তো অবশ্যই পজ করে লিখতে পারতেছ, প্যারা নাই। রেকর্ড ক্লাসের একটা সুবিধা আছে। এবার আসো একটা প্র্যাকটিস প্রবলেম, আমাদের একটা সুন্দর আনন্দদায়ক একটা প্র্যাকটিস প্রবলেম। তোমাকে 4টা মৌল আয়ন এগুলো মিলাই দেওয়া হয়েছে। একটা হলো এক্স, যার পারমাণবিক সংখ্যা 90, যার ভর সংখ্যা হলো 232, ওয়াই মাইনাস, জেড, এম প্লাস।
দিয়ে বলছে তুমি এদের মধ্যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রনিক শনাক্ত করো। তো তোমাদের প্রথম কাজ যেটা ভাইয়া, তোমরা হলো ভিডিওটা পজ করে দাও। ভিডিওটা কি করবা? পজ করে দিবা। ভিডিওটা পজ করে নিজেরা প্র্যাকটিস করো অ্যান্ড দেন ভিডিওটা এখন চালু করো। হ্যাঁ, যারা পারছো তো পারছো, যারা পারো নাই তারা একটু দেখে নাও, যারা করছো একটু মিলাই নাও। প্রথমে ভাইয়া আইসোটোপ যাদের প্রোটন সংখ্যা সমান, দেখো তো এখানে কার কার প্রোটন সংখ্যা কেমনে চেক করতে হয়? 90 90, 88 89, তাহলে 90 90 যারা আছে এক্স ও ওয়াই মাইনাস, তারা হলো আইসোটোপ। তারা হলো কি? আইসোটোপ। অথবা আমি এভাবে লিখতে পারি যে এক্স কমা ওয়াই মাইনাস আইসোটোপ। এবার আসো ভাইয়া আইসোবার। ভর সংখ্যা সমান 232 234 230 232। 232 দুইজনের মধ্যে আছে, কার কার মধ্যে আছে? এক্সের এবং এম প্লাসের। তার মানে এরা দুইজন হলো আইসোবার। এবার আসো ভাইয়া আইসোটোন কে আছে? আইসোটোন হলো নিউট্রন সংখ্যা সমান। আর নিউট্রন সংখ্যার জন্য তোমাকে কী করতে হবে? তোমাকে বিয়োগ দিতে হবে। এখানে তো বিয়োগ দেওয়া ছাড়া আসলে আর কোনো উপায় নেই। 232 থেকে 90কে যদি কেউ বিয়োগ দেয় কত হবে? 132 142। ঠিক আছে, এবার 234 থেকে যদি 90কে বিয়োগ দেয় তাহলে 144। আগেরটা 142 হলে এটা 144 হবে, নর্মাল হিসাব। এবার যদি 230 থেকে 88কে বাদ দেয়, 230 থেকে 88কে, এইটাও কিন্তু 142ই হবে। ঠিক আছে, 142ই হবে, তুমি বিয়োগ করে দেখতে পারো। এবার আসো যদি 232 থেকে 89কে বাদ দেয়, 90 89, তার মানে এটা 143 হবে, 143। এখন তাইলে তোমার আইসোবার ভর কার কার সমান? এক্স আর জেড এর মধ্যে ভর সমান হয়ে গেছে। এক্স আর জেড তাদের ভর সমান, তারা আইসোবার। এবার আসো আইসো ইলেকট্রনিক কে? আইসো ইলেকট্রনিক মানে কার কার মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান? হিসাব হলো দেখো, এক্স আর ওয়াই এর মধ্যে কি ইলেকট্রন সংখ্যা সমান? তাদের তো প্রোটন সমান, তাদের কি ইলেকট্রন সমান? অ্যান্সার হলো না, কারণ ওয়াই এর ইলেকট্রন হলো 91টা। কেন? কারণ এই যে এখানে নেগেটিভ চার্জ আছে। আবার দেখো এই যে জেড, তার তো 88টাই হবে, এটার 90টা, কিন্তু এম প্লাসের ইলেকট্রন কয়টা? এম প্লাসের ইলেকট্রন দেখো 89, আবার তার এখানে একটা পজিটিভ থাকে, তার ইলেকট্রন কিন্তু 88। অ্যান্ড 88 কিন্তু আবার জেডেরও হয়, 88 আবার কার হয়? জেডেরও হয়। তাহলে যদি জেডের 88 হয় আর এম প্লাস হয়, তাহলে আমরা আইসো ইলেকট্রনিক কাকে বলতে পারি? জেড ও এম প্লাস হলে এখানে আইসো ইলেকট্রনিক। তো যখন তোমরা ইঞ্জিনিয়ারিং রিটেন যাবে, অনেকে হয়তো আমরা ভাবি যে ভাইয়া এই যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো আসলে কিভাবে ইঞ্জিনিয়ারিংয়ে আসা সম্ভব? এই যে এভাবে ইঞ্জিনিয়ারিংয়ে আসে। হ্যাঁ, ওরা তোমাকে দিয়ে দিবে, তুমি কি করবা? তুমি এখান থেকে বের করতে হবে খুঁজে এবং এখানে কিন্তু অনেকেই ভুল করবা। হ্যাঁ, অনেকেই ভুল করো কিন্তু। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো, ব্যাপারগুলো খুবই ইজি ছিল, একদম হুদেই সহজ জিনিসপাতি। হ্যাঁ, ইজি, আল্লাহর দুনিয়াতে এর চাইতে সহজ জিনিস আর নেই। ওকে, তাইলে ভাই আমরা বুঝতে পারলাম যে আইসোটোপকে, আমাদের আজকে যে 3টা টপিক ছিল তার মধ্যে 2টা টপিক কিন্তু অলরেডি শেষ হয়েছে। আমাদের 3টা টপিক কী? পরমাণুর কণিকা ডান, আইসো ডান। এখন আমরা তেজস্ক্রিয় বিক্রিয়া নিয়ে একটু হালকা পড়াশোনা। তেজস্ক্রিয় বিক্রিয়ার আসলে মেইন পড়াশোনাটা তোমরা ফিজিক্সেই করবা, কেমিস্ট্রিতে জাস্ট হালকা একটু ধারণা তোমাদেরকে দেয়া তেজস্ক্রিয় বিক্রিয়া নিয়ে, খুবই সিম্পল হিসাব নিকাশ, কঠিন কিছুই নেই এখানে। হ্যাঁ, কঠিন কিছু নেই। তো আসো আমরা একটু দেখি। প্রথমে এই তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় বিক্রিয়া, তোমরা তো জানো একটা স্বাভাবিক রাসায়নিক যে বিক্রিয়া, বা আমরা যদি বলি রাসায়নিক বিক্রিয়া, স্বাভাবিক এত কিছু লিখতে পারবো না। ধরো আমি তোমাকে বললাম যে একটা রাসায়নিক বিক্রিয়া, এই যে একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তুমি আমাকে বলো তো ভাইয়া, এখানে এটার মধ্যে এটার সাথে তেজস্ক্রিয় বিক্রিয়ার আসলে পার্থক্য কোথায়? একটা তেজস্ক্রিয় বিক্রিয়া এবং একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? সিম্পল হিসাব, তোমরা একটু চিন্তা করো আগে। একটা রাসায়নিক বিক্রিয়ায় কি হয়? একটা রাসায়নিক বিক্রিয়ায় ভাইয়া ওর কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আদান প্রদান হয়, কক্ষপথের ইলেকট্রনের মধ্যে। আমরা বলতে রাসায়নিক বিক্রিয়ায়
কক্ষপথ কক্ষপথের ইলেকট্রনের চেঞ্জ হয়। হ্যাঁ, ইলেকট্রনের চেঞ্জ হয়, কেউ দেয়, কেউ নেয়, কেউ শেয়ার করে, এগুলোই হলো রাসায়নিক বিক্রিয়া। কিন্তু একটা তেজস্ক্রিয় বিক্রিয়া কি করে? ও কিন্তু ইলেকট্রন নিয়ে ভাবেই না। একটা তেজস্ক্রিয় বিক্রিয়া ও ডিল করে হলো নিউক্লিয়াস নিয়ে। ওইখানে কিন্তু চেঞ্জ যেটা হয় সেটা নিউক্লিয়াসে কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, এটা হলো তেজস্ক্রিয় বিক্রিয়ার একদম বেসিক একটা ফান্ডামেন্টালস আমি তোমাদেরকে দিলাম, একটা বেসিক ফান্ডামেন্টালস দিলাম। এবং এরপর তোমরা যদি একটু হাজার স্যারের বই উল্টাও বা কবির স্যারের বই উল্টাও, দেখবা যে তেজস্ক্রিয় বিক্রিয়া আবার 3 ধরনের আছে, একটা ফিশন, একটা ফিউশন। এরকম যে ফিশন হলো বড়গুলোকে ভেঙে ভেঙে যদি ছোট করা হয় ওটাকে বলা হয় ফিশন। এক ধরনের বিক্রিয়া হলো ফিশন, তোমরা 9, 10-ও মনে পড়ছো। একটা হলো ফিশন, তুমি যদি বড়কে ভেঙে ছোট করো, বড়কে ভেঙে যদি তুমি ছোট করো, বড়কে ভেঙে ছোট করলে মানে নিউক্লিয়াস ধরো বড় ছিল, তুমি ভেঙে 2 টুকরা করছো, তাহলে ওইটা হবে ফিশন। আর উল্টাটা হলো ফিউশন। ফিউশন কি করবে? ফিউশন হলো ছোটকে তো আর ভাঙা যায় না, ছোটকে জোড়া দিয়ে, ছোট কয়েকটাকে জোড়া দিয়ে বড় করে, ঠিক আছে, বড় করে। তো এগুলো হলো বেসিক নলেজ। কিন্তু কেমিস্ট্রিতে আসলে এই তেজস্ক্রিয় বিক্রিয়ার ডিপ থেকে কি হয় না হয় এগুলো থেকে প্রশ্ন হয় না। কেমিস্ট্রির যে এমসিকিউগুলো আছে এগুলো হলো কণিকার ক্যালকুলেশন মিলাইতে হয়, যে কে কার থেকে বের হয়ে গেছে। কোশ্চেন আমি বললে তুমি বুঝবা না, আগে দেখো। এই যে প্রবলেমগুলো আসবে এগুলো সলভের জন্য আমাকে 4টা কণিকা সম্পর্কে জানতে হবে। একটা কণিকার নাম হলো আলফা, একটার নাম হলো বিটা, একটার নাম হলো ডেল্টা, এবং একটার নাম হলো গামা, এবং আরেকটার নাম হলো নিউট্রন। আলফা, বিটা, গামা এবং নিউট্রন। এখন দেখো এদের কিছু প্রপার্টিস আছে। যেমন আলফা কণার পারমাণবিক সংখ্যা 2, ওর ভর সংখ্যা কিন্তু 4। ওর পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা কত? ভর সংখ্যা হলো 4। বিটা কণার পারমাণবিক সংখ্যা -1। আল্লাহর দুনিয়াতে এমন কণাও আছে যার পারমাণবিক সংখ্যা -1। তো যাই হোক, বিটা কণার পারমাণবিক সংখ্যা -1, ওর ভর সংখ্যা হলো 0। গামা কণার পারমাণবিক সংখ্যাও 0, ভর সংখ্যাও 0, দুইটাই 0 0। আর নিউট্রনের পারমাণবিক সংখ্যা 0, ভর সংখ্যা 1। তুমি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তুমি দেখবা এই 4টা কণা সবার কিন্তু নিজের আলাদা প্রপার্টি, একজনের সাথে কিন্তু আরেকজনের সংখ্যাগুলো মিলে না। এখন ধরো কেউ একজন ভূতের চেহারা ধরে আসে, বললো ভাই আমি জেড, যে কোনো কিছু জেড, এক্স, ওয়াই, যা কিছু, কিন্তু আমার পারমাণবিক সংখ্যা 2, আমার ভর সংখ্যা 4। তুমি বলতে পারো না, না ভাই তুমি তো আসলে জেড না, তুমি হলে আসলে আলফা। কারণ আমরা জানি যে আলফা কণার হলো 2 4, এটা আমরা বলে দিতে পারি। ধরো কেউ একজন এসে বললো ভাই আমি জেড, আমার পারমাণবিক সংখ্যা -1, ভর সংখ্যা 0। তুমি বলো না ভাই, তুমি তো আসলে বিটা, তুমি তো আসলে কি বিটা। তার মানে এই যে চিনতে পারাটা এবং কে কার প্রপার্টিস কি এটা জানলেই আমরা এমসিকিউগুলো সলভ করতে পারবো। কেমন এমসিকিউ দেখো, আমি এই যে কয়েকটা একটু লিখে আনছি, এই কয়েকটা সলভ করলে মোটামুটি আমাদের হয়ে যাবে। তো এখন আসো আমরা একটু সলভ করি। ওকে, প্রথম এমসিকিউটা যদি আমরা একটু দেখি, আমাদের এই যে এক্সগুলো আছে আসলে আমাদেরকে বলছে এক্সকে বের করো, মানে এক্সের পরিচয় বের করো। এখন এক্সের পরিচয় আমরা বের করার জন্য আমরা কি করব? আমাদের হয়তো অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা হলো আমরা এক্সের পারমাণবিক সংখ্যা ধরে নেই এ এবং ভর সংখ্যা ধরে নেই বি। এ বি আমি ধরে নিলাম। এখন তোমরা তো একটা জিনিস জানো ভাইয়া, যে একটা রাসায়নিক বিক্রিয়ার এ পাশে পারমাণবিক সংখ্যার যোগফল যা, এই পাশে যোগফল তাই হবে। মানে কি? মানে হলো যে 7 আর এ যদি আমি যোগ করি, যোগফল যা, এই পাশে 8 আর 1কে যোগ করলে যোগফল তাই হবে, চেঞ্জ হবে না। তাহলে এই যে যোগফল দুইটা সমান, তাহলে আমি কি বলতে পারি না যে এর মান হলো 2? এর মান কত? 2। তার মানে দেখো অলরেডি আমি এর মান পেয়ে গেলাম। এবার আসো বি এর মান বের করি। ভর যদি আবার তুমি যোগ করে যে 14, আবার এর ভর হলো বি ধরছি আমরা, আর এই পাশে আসে 17, এই পাশে আসে কত? 17 যোগ 1, তাহলে বলতো ভাই বি এর মান কত? বি এর মান 4। তাহলে তুমি বুঝতেছো এক্স হলো এমন একটা জিনিস যার পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4। তার মানে ভাই এক্স হইল কি? এক্স হলো অ্যাকচুয়ালি আলফা কণা। এক্স হলো কি? অ্যাকচুয়ালি আলফা কণা।
তার মানে বুঝছো এই এক্সের অ্যান্সারটা হবে আলফা কণা। আমরা তো এখন কত ফর্মালিটি করে এ বি ধরে কত কিছু করে করছি, কিন্তু তুমি যখন ম্যাথগুলো করতে করতে এক্সপার্ট হয়ে যাবা তোমার আসলে এগুলো কিচ্ছু করা লাগবে না, তখন দেখেই কিন্তু আন্দাজ করা যায় কী হবে। যেমন 2 নম্বর ম্যাথটা, এটার মধ্যে মনে হয় আমাদের হালকা একটু ভুল আছে। আচ্ছা দাঁড়াও, 18 4 দিলাম, 6 2 কত হবে 8। আচ্ছা এটা অক্সিজেন না, এখানে একটু চেঞ্জ করে দেই। এটা অক্সিজেন না, ধরো আমি এটা দিলাম হলো নাইট্রোজেন। নাইট্রোজেন 7 7 7 7 7 17 এরকম একটা পরমাণু দিলাম। ভর ডিফারেন্ট হইতে পারে, এটা নিয়ে প্যারা করার কিছু নেই। একটু মানে টাইপিং মিস্টেক হয়েছে, কোন জায়গায় হয়েছে বুঝতেছি না, আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। ধরো এইটা হলো আমাদের কোয়েশ্চেন। এখন আমাদের কাছে চাইছে যে এক্সের পরিচয় আবার কি। আমরা একইভাবে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। আর তুমি বুঝতেই পারতেছো যে এই পাশে 6 যোগ এ সমান সমান এই পাশে হলো 7 আর 1 8, তাহলে এ এর মান হলো আসলে 2। হ্যাঁ, আর উপরে হলো 14 যোগ বি, 14 যোগ বি, আর এই পাশে যোগফল কত, এই পাশে যোগফল হলো 18, তাহলে আমাদের বি এর মান হলো কত 4। এই যে 2 আর 4 বুঝলে কি বুঝতে বাকি আছে, এইটাও আসলে আলফা। তার মানে 2 নম্বর কোশ্চেনটাও 1 আলফা 2 আলফা। তো 3 আর 4 একটু ট্রাই করো। 3 আর 4 এই যে 88 86, এটা তাহলে হবে 2, 226 282 এটা হবে 4, তার মানে এটাও আসলে আলফা। মনে রাখবো মোস্ট অফ দ্য কেস আলফাই অ্যান্সার আসে। আর আমি এখানে যে কোশ্চেনগুলো দিছি এগুলো আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বারবার আসা কোশ্চেনগুলোকে আমি চুজ করছি এখানে দেওয়ার জন্য। সো বুঝতেই পারতেছো ভার্সিটিতে খুব একটা কঠিন কোশ্চেন আসে না। আর এই অধ্যায়ের আমরা পার্ট 1 যখন শেষ করব, তোমরা তো চ্যাপ্টার ম্যাকিং প্রথম ক্লাসে পাইছো, কোয়ান্টাম নাম্বার এবং ইলেকট্রন বিন্যাস যখন আমরা পড়ব তখন হলো আমাদের চ্যাপ্টার 1 শেষ হবে। 6টার মতো লেকচার লাগবে, আজকে তো 3, আরও 3টা লেকচার হলে পার্ট 1 শেষ। তো পার্ট 1 শেষে আমরা হলো এমসিকিউ সলভের একটা ক্লাস দেব। তো ওইখানে তুমি দেখতে পাবা যে আসলে ভার্সিটি খুব একটা কঠিন প্রশ্ন করে না। হ্যাঁ, আমাদের আসলে মনে একটা ভয় থাকে যে ভার্সিটি মনে হয় অনেক কঠিন কোশ্চেন করবে, এই ভয়ে আমরা পরীক্ষার হলে গিয়ে ফেল করি, হ্যাঁ, বা পারি না। তুমি দেখো, তুমি কোশ্চেন ব্যাংক যখন আমি তোমাদের সলভ করাবো তোমার কাছে মনে হবে যে ভাই আপনি পড়াইলেন এত কিছু, কিন্তু কোশ্চেন ব্যাংকে তো অনেক ইজি প্রশ্ন। হ্যাঁ, এগুলাই বারবার আসে, কিন্তু কিছু প্রবলেম হয় পরীক্ষার টাইমে, আমাদের স্ট্রেস বেশি থাকে। আমরা শুধু তো কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়ে যাই না, ওইখানে আমরা সব সাবজেক্ট পড়ে যাইতে হয়। অ্যান্ড টাইম, একটা এমসিকিউর জন্য 36 সেকেন্ডের মতো টাইম পাওয়া যায়। এই কারণে হয়তো মাঝে মাঝে খারাপ হয়। বাট মনে রাখবে অ্যাডমিশন কিন্তু কঠিন কিছু না। যারা অ্যাডমিশন নিয়ে ভয় দেখায় ওদের ভয় শুইনো না, অত কঠিন কিছু না। হ্যাঁ, অ্যাডমিশন ইজি। যারা এখন থেকে পড়াশোনা করবা ইনশাল্লাহ তাদের খুব ইজিলি চান্স হবে। বাট যারা এখন পড়াশোনা করবে না তাদের জন্য কিন্তু প্যারা হয়ে যাবে। আসো আমরা এটা একটু সলভ করি। 4 নাম্বারটা 93 আর এখানে হলো এ, 93 মাইনাস এ ইকুয়াল টু 94। তাহলে বলো তো ভাই এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু কিন্তু -1। আর বি দেখো 238 238, তার মানে বি এর মান তুমি ক্যালকুলেট করলে 0 পাবা। যখনই তুমি দেখছো ভাইয়া এই -1 0, তুমি কিন্তু বলতেই পারো এটা হলো বিটা। এটা কি? এটা হলো বিটা কণা। ইজি হিসাব, ইজি। এবার আসো এটা আমরা একটু বের করি। এটার মধ্যে আসলে আলফা কণাটা দিয়েই দিছে, তোমাকে আসলে বের করতে হবে আলফা কণা কার সাথে যুক্ত হলে ওগুলা তৈরি হবে। তো আসো আমরা একটু ক্যালকুলেট করি। এটা হলো এ, এটা হলো বি। আমরা যদি এখন ধরি যে 2 যোগ এ সমান সমান 16 যোগ 0, এই যে 16 আর এখানে যে 0, তাইলে ভাই এ এর মান কত হচ্ছে ভাই বলো তো? এ এর মান হচ্ছে হলো 2 বাদ দিলে এখানে 14। ওকে, এবার আসো ভাই বি এর মান কত হবে? বি বের করার জন্য আমি লিখলাম এই যে এখানে আছে 4, তাহলে 4 যোগ এখানে হলো বি সমান সমান এখানে আছে 34 34 ইকুয়াল টু 34 প্লাস, কিন্তু এখানে 1 লিখে দিও না, কারণ 2টা অণু আছে তাদের ভর কিন্তু 2। 34 যোগে 2 দিবা, কারণ এই যে 2টা আছে। হ্যাঁ, ভর কিন্তু একটার 1 2টার 2। তাহলে বি এর ভ্যালুটা কত আসে? বি এর ভ্যালুটা আছে 36 - 4 32। তার মানে এখানে যে মৌলটা আছে তার পারমাণবিক সংখ্যা হলো 14। পারমাণবিক সংখ্যা 14 মানে এটা কিন্তু সিলিকন, আমরা কনফার্ম। এবং এটা পারমাণবিক সংখ্যা 14, বাট ভর হলো কত? ভর হলো 32। আর তোমাদের মধ্যে একটা মানে টেন্ডেন্সি আছে, ম্যাথ করতে হতে যখন পারো তোমরা হুট করে কী করলা, তুমি যখনই দেখলা সিলিকন, তুমি এই বি এর ভর মানে বি এর মান তুমি 32টা বের করলা না, তুমি যেগুলো সিলিকন তো 28 বা সিলিকন তো 29 দাগাই দেয়। তুমি যে প্রথম অপশানে দেখবা যে সিলিকন 14 28 দেয়া, তুমি এটা তাড়াতাড়ি ভরাট করে দিছো। পরের অপশানের দিকে তাকাই দেখবে যে হাই হাই সিলিকন আরও 2-3 বার আছে, তখন তুমি কিন্তু বিপদে পড়ে যাবা। সো এই জন্য সবসময়
অপশানগুলো ভালোভাবে অবজার্ভ করবা যে কনফিউজিং অপশান আছে কিনা, বা তুমি পুরো অ্যান্সারটা ঠিকঠাক বের করছো কিনা। 14-32 কিন্তু অনেকেই দাগাবে না ভুলে, ঠিক আছে, অনেকেই ভুলে দাগাবে না, অনেকেই 14-28টাই দাগাই দিবে। এই জন্য এগুলো একটু মাথা ঠান্ডা রাখি অ্যান্সার করতে হয়। ওকে ওকে, পরেরটা দেখো। 18-0-19, তার মানে এটা -1 হওয়া ছাড়া উপায় নেই। -1 হলে 19-এর একে যোগ করলে তখন 18, তাহলে এটা কত 40-41, এখানে 41 আছে, এটা 0, তার মানে এটা বিটা কণা, কোনো সন্দেহ ছাড়া, ঠিক আছে। আর এটা কি এসেছিল? এটা আসছিল সিলিকন, এটা হলো সিলিকন 14-32। তো এই কয়েকটা টাইপের কোশ্চেন আসলে হইতে পারে। এখানে অনেকগুলো ভেরিয়েশন কিন্তু অলরেডি আছে, তোমরা দেখতেই পাচ্ছ, 2 দিয়ে ভেরিয়েশন, সিলিকন দিয়ে ভেরিয়েশন, হ্যাঁ, এরকম অনেকগুলো ভেরিয়েশন আছে। সো এগুলোই হলো আমাদের এই টপিকের জন্য আসা এমসিকিউ। তোমরা এই টপিকটা তেজস্ক্রিয় বিক্রিয়ার টোটাল ডিটেলস কিন্তু ফিজিক্সে একটা অধ্যায়ে পেয়ে যাবা। অধ্যায়টার নাম আমি এক্স্যাক্টলি মনে নাই, বাট নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এই টাইপের অধ্যায়ই হবে, একটু শেষের দিকের অধ্যায়, তাই পরে পড়া হয় আর কি। তো যাই হোক, প্যারা খাওয়ার কিছু নেই। আজকে আমরা 3টা টপিক পড়লাম, তাহলে ভাই ফাইনালি এই 3টা টপিক হলো খুবই ইজি 3টা টপিক। একটা ছিল পরমাণুর কণিকা, একটা ছিল আইসো, এবং লাস্ট আমরা যেটা বলবো এটা হলো তেজস্ক্রিয়তা। 3টা টপিক একটু ভালোভাবে মনে রাখো, একটু ভালোভাবে বুঝলেই কিন্তু তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। অ্যান্ড আমি তোমাকে বলি, আমি যখন অ্যাডমিশন টেস্ট দিছিলাম, আমাদের এবার অ্যাডমিশনে নাইট্রোমূলকের ইলেকট্রন সংখ্যা আসছিল। আজকে তোমাদেরকে যেটা আমি করাইছি, নাইট্রো মানে NO3, ওরা কিন্তু বাংলায় লিখে দিছিল ডিউতে নাইট্রো। তো এরকম এটা প্রতি বছরই বিভিন্ন জায়গায় আসতে থাকে। তো তুমি দেখো ওই টাইমে 36 সেকেন্ডে হুট করে বিশ্বাসই হইতে চায় না যে এত সহজ প্রশ্ন দিছে। হ্যাঁ, ভাবতে ভাবতে 2 মিনিট চলে যায়। বাট তুমি যখন আগে থেকে প্র্যাকটিস করবা, জানবা, তখন কিন্তু তোমার কাছে মনে হবে না যে না, এই প্রশ্ন তো ওরা দেয়, ওদের অভ্যাসই এরকম, ঠিক আছে। সো প্যারা খাওয়ার কিছু নাই, সবার জন্য শুভকামনা থাকবে। সবাই রেগুলার ক্লাসগুলা নোট করে রাখবা, এবং এখন যে নোটগুলো তুমি করবা, যে অ্যাসেট তোমার ক্রিয়েট হচ্ছে, আমি তোমাকে বলে দিচ্ছি, আমাদের এই হাইজেনবার্গ সিরিজ এটা কিন্তু একাডেমিক টু অ্যাডমিশন সিরিজ। তার মানে তোমার অ্যাডমিশনে নতুন করে তেমন কিছুই পড়া লাগবে না, সব কিছু তোমার এই খাতাতেই কিন্তু থেকে যাবে ইনশাল্লাহ। এবং এই সিরিজটার যখন শেষ হবে, তখন আমি কিছু কাজ করবো তোমাদের জন্য, যেমন কোশ্চেন ব্যাংক সলভিং, সেটা তো বললাম। আরেকটা কাজ হলো, এই যে এতগুলো টপিক তুমি পড়লা, কিন্তু তুমি কি জানো বোর্ডে মাত্র অল্প কয়েকটা টপিক থেকে প্রশ্ন আসে? সে অল্প কয়েকটা টপিকও কিন্তু আমি তোমাদের দিয়ে দিব, মাত্র 10-12টা কোশ্চেন দিব। ওই কোশ্চেনগুলো থেকে বোর্ড অলওয়েজ রিপিটেটিভলি প্রশ্ন করে। বাট আমরা ওই 10-12টা টপিক না পড়ে আমাদের টপিক সংখ্যা আমরা 20+ নিয়ে যাব। তো আমাদের যেটা হবে, আমাদের তাহলে একাডেমিক এবং অ্যাডমিশন একসাথেই প্রিপারেশান নেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা। আজকে আমাদের এই লেকচারটা এই পর্যন্তই, লেকচার নাম্বার 3। দেখা হবে লেকচার নাম্বার 4 নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে, ঠিক আছে।